গুড আফটারনুন স্টুডেন্টস। আশা করি সকলে খুব খুব ভালো আছো। তো বাংলা ব্যাকরণের সমাসের তৃতীয় পর্ব অর্থাৎ আমরা কর্মধারয় সমাস সম্পর্কে আগের ক্লাসে কিছুটা পড়েছিলাম। তো সেই কর্মধারয় সমাসের পরবর্তী পর্ব নিয়ে আজ আমি চলে এসেছি। চলো দেখে নেওয়া যাক। তো কর্মধারয় সমাস সম্পর্কে আমরা যতটা জেনেছিলাম সেগুলো একবার মনে করে নেওয়া যাক। হ্যাঁ, তো কর্মধারয় সমাস কাকে বলে তোমরা বলো দেখি। আগের ক্লাসে বলা হয়েছিল তো বিশেষণের সঙ্গে বিশেষ্য পদ কিংবা বিশেষ্যের সঙ্গে বিশেষ্য পদ কিংবা বিশেষণের সঙ্গে বিশেষণ পদের যে সমাস এবং সমস্যমান পরপদের যদি অর্থ প্রাধান্য পেয়ে থাকে সেই সমাসকে বলা হয়ে থাকে কর্মধারয় সমাস, তাই তো? তো এই কর্মধারয় সমাসের 5টি ভাগ আমরা জেনেছি, যে একটা সাধারণ কর্মধারয় সমাস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, উপমিত আর রূপক, তাই তো? এই 5টি ভাগ। তো তার মধ্যে আমরা সাধারণ কর্মধারয় সমাস সম্পর্কে আগের ক্লাসে জেনেছি, তাই তো? যে সেই সাধারণ কর্মধারয় সমাসের মধ্যে কি ছিল, যে এইগুলোই, যে বিশেষণের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস সেগুলো এবং বিশেষ্যের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস সেটা, আর বিশেষণের সঙ্গে বিশেষণের যে সমাস হয় সেগুলোই হলো সাধারণ কর্মধারয় সমাসের মধ্যে পড়ছে, তাই তো? তো আজকে আমরা জানবো তার দ্বিতীয় ভাগ অর্থাৎ মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এই মধ্যপদলোপী কর্মধারয় সমাস কাকে বলে আগে জেনে নিই। যে যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যস্থিত পদ সমাসবদ্ধ পদে লোপ পায় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলা হয়। তো দেখো, লোপী, দেখো এই শব্দটার মধ্যেই এর অর্থ লুকিয়ে আছে, যে মধ্যপদলোপী। কি রয়েছে শব্দের মধ্যে? মধ্য মানে কি? মাঝের। পদ মানে মাঝের পদ। লোপী অর্থাৎ লোপ পাওয়া বা লুপ্ত হওয়া থেকে এই লোপী কথাটা এসছে, তাই তো? তো এই নামটা দেখেই তোমরা বুঝতে পারছো যে এই কর্মধারয় সমাসটা কেমন হতে চলেছে, তাই না? যে মধ্যের অর্থাৎ মাঝের পদ লোপ পেলেই সেটা কর্মধারয় সমাস, ঠিক আছে? তো এই কর্মধারয় সমাসে অর্থাৎ মধ্যপদলোপী কর্মধারয় সমাসে কি দেখা যায় বা কি লক্ষ্য করা যায়? যে পূর্ব ও পর উভয় পদ সাধারণত বিশেষ্য হয় এবং পূর্বপদ পরপদের বিশেষণ স্থানীয় হয়ে থাকে। দেখো, যেমন উদাহরণ দেখো, সিংহ চিহ্নিত আসন থেকে সিংহাসন, তাই তো? তো দেখো, প্রথম যেটা মনে রাখা দরকার যে মধ্যপদলোপী অর্থাৎ মাঝের পদ লোপ পাবে। তো দেখো, তাই হচ্ছে সিংহ চিহ্নিত আসন। তো এটা যখন সমাসবদ্ধ পদ তৈরি হচ্ছে তখন দেখো এই চিহ্নিত পদটি আর নেই, এটা লোপ পেল, তাই তো? তো যেহেতু আর এটা কি মাঝের, তো মাঝের পদ যেহেতু লোপ পেল তাহলে সেই সমাসবদ্ধ পদটি কি হবে? কোন সমাস হবে? না, মধ্যপদলোপী কর্মধারয় সমাস হবে, তাই না? এবং দেখো, পূর্ব ও পর উভয় পদ সাধারণত বিশেষ্য হয়। সিংহ আসন, যে সিংহটা কি একটা প্রাণীর নাম, সেহেতু এটা বিশেষ্য। আসন যে বসার জায়গা, সেটাকে আসন, সেটাও একটা নাম বোঝাচ্ছে, তো এটাও বিশেষ্য হয়ে যাচ্ছে। কিন্তু এই পূর্বপদ পরপদের বিশেষণ স্থানীয় হচ্ছে। বিশেষণ কি? যে কোনো বস্তুর বা কোনো ব্যক্তির আহ দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, সংখ্যা ইত্যাদি বোঝায়। তো দেখো এখানে কিভাবে বিশেষণ স্থানীয় হচ্ছে। তোমরা তো বলবে যে আপনি তো এক্ষুনিই বললেন যে সিংহ প্রাণীর নাম বোঝাচ্ছে, তাই এটা বিশেষ্য, তাই না? তোমরাও দেখতে পাচ্ছ। তো তাহলে এটা বিশেষণ স্থানীয় কেন হচ্ছে? দেখো, সিংহ চিহ্নিত আসন, কি বলা হয়েছে যে
পূর্বপদ পরপদের বিশেষণ স্থানীয়, যে এই সিংহটা আসনের বিশেষণ স্থানীয়, অর্থাৎ এই আসনটার উদ্দেশ্যে বলা হচ্ছে যে আসনটা কেমন, না সিংহ চিহ্নিত। হ্যাঁ, তাই দেখো, তাই এই পূর্বপদটা এই পরপদের বিশেষণ স্থানীয় হচ্ছে, তাই না? তো এইরকম কিছু বৈশিষ্ট্য যদি লক্ষ্য করা যায় একটা সমাসবদ্ধ পদ বা একটা ব্যাসবাক্যের মধ্যে, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে যে এটা মধ্য পদলোপী কর্মধারয় সমাস। হ্যাঁ? আবার যেমন দেখো, সিঁদুর রাখার কৌটা, সিঁদুর কৌটা, দেখো মাঝের যে পদ সেটা কি হচ্ছে, সমাসবদ্ধ পদ হওয়ার পরে সেই মাঝের পদটি লোপ পাচ্ছে। হ্যাঁ, তো এটাই মূল বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য একটা, যে মধ্যপদলোপী কর্মধারয় সমাস চেনার, তাই না? তো মাঝের পদ যেহেতু লোপ পাচ্ছে, এটা কি হবে, মধ্যপদলোপী। যে সিঁদুর কৌটা, দেখো মাঝের এই পদটা কি আর রইলো না, ফলে এটা মধ্যপদলোপী হয়ে গেল। এবার দেখো আরো একটা জিনিস দেখার, যে পূর্বপদ এবং পরপদ বিশেষ্যের মতো দেখাচ্ছে কিনা। পূর্বপদ কি, সিঁদুর, সিঁদুর বিশেষ্য বোঝাচ্ছে। কৌটা, যে কৌটোগুলো বোঝায়, তাহলে সেটাও বিশেষ্য বোঝাচ্ছে। কিন্তু এই পূর্বপদ এই পরপদের বিশেষণ স্থানীয় হয়। এরকম দেখো, এখানে কার উদ্দেশ্যে বলা হচ্ছে, কৌটো বা কৌটা। কৌটোটা কিসের, না সিঁদুরের কৌটা। তাহলে কি হচ্ছে, যে এই কৌটাটা অর্থাৎ এই পরপদের বিশেষণের স্থানীয় হচ্ছে এই সিঁদুর। হ্যাঁ, ফলে এইরকম হলে মনে করবে সেটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ঠিক আছে, আরো কিছু উদাহরণ দেখো, যে স্টিমার বাঁধার ঘাট, স্টিমার ঘাট, এখানে মাঝের পদটি লোপ পাচ্ছে। এবং একইভাবে পূর্বপদ এবং পরপদ সাধারণত বিশেষ্য, কিন্তু এই পরপদের বিশেষণ স্থানীয় হচ্ছে পূর্বপদ। ঘাট, কিসের ঘাট, স্টিমার বাঁধার ঘাট। হ্যাঁ, বুঝতে পেরেছ? এছাড়াও ছায়া প্রদানকারী তরু, ছায়া তরু, এখানে মাঝে যে পদটি রয়েছে সেটা লোপ পাচ্ছে সমাসবদ্ধ পদ তৈরি হওয়ার পর। কি হচ্ছে, ছায়া প্রদানকারী তরু, মাঝের পদটা লোপ পেয়ে হচ্ছে ছায়া তরু। তেমনি কেশ মাখার তৈল, কেশে মাখার তৈল, কেশ তৈল, চুলে মাখার তেল আর কি। তো এখানে মাখার পদটি, এই পদটি সমাসবদ্ধ পদে দেখো থাকছে না, অর্থাৎ লোপ পাচ্ছে, ফলে এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। বুঝতে পেরেছ? তো এখানে যে কয়টা জিনিস মনে রাখা দরকার, প্রথমত এর বৈশিষ্ট্য যে মাঝের পদটা লোপ পাবে, ঠিক আছে। দ্বিতীয় হলো এর পূর্বপদ এবং পরপদ উভয় পদ সাধারণত বিশেষ্য হবে, আর পূর্বপদ পরপদের বিশেষণ স্থানীয় হবে। ব্যাস, তাহলেই সেই সমাসবদ্ধ পদটি কিংবা সেই ব্যাসবাক্যটি হয়ে যাবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ঠিক আছে, আচ্ছা। তো কর্মধারয় সমাসের দুটি ভাগ সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম, যে সাধারণ কর্মধারয় সমাস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস, আর বাকি রইল তিনটি, যে উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, আর রূপক কর্মধারয় সমাস, তাই তো? তো সেই উপমান, উপমিত আর রূপক কর্মধারয়, এই তিনটি সমাস সম্পর্কে জানার আগে আমাদের উপমান কি, উপমেয় কি, এগুলো জানতে হবে। এছাড়াও এই উপমান উপমেয়র সাথে এদের যে একটা সাধারণ ধর্ম থাকে, সেটা আগে আমাদের জানতে হবে। তো এই উপমান কি, যে সাধারণত সমাসের ক্ষেত্রে কি হয়, যে দুই বা তার বেশি পদ মিলে একটা সমাসবদ্ধ পদ তৈরি হয়, তাই তো? তো সেই সমাসবদ্ধ পদের মধ্যে যে পদকে তুলনা করা হয়,
তাকে উপমেয় বলে। আর যে পদটিকে যে পদের সঙ্গে তুলনা করা হয় তাকে উপমান বলে। অর্থাৎ যাকে তুলনা করা হয় তাকে উপমেয় বলে, যার সঙ্গে তুলনা করা হয় তাকে উপমান বলে। আর এই উপমেয় আর উপমানের যে ধর্মগত বা মিল বা গুণগত মিলকেই সাধারণ ধর্ম বলে। উদাহরণ দেখো তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে। দুধের মতো সাদা জোছনা। তো এখানে দুটো পদ মেন প্রধান, একটা হলো দুধ, একটা হলো জোছনা, তাই তো? তো এখানে কি হচ্ছে? দুধের মতো সাদা জোছনা কার সঙ্গে তুলনা করা হচ্ছে? প্রথমে আসি কাকে তুলনা করা হচ্ছে, যে জোছনাকে, তাই তো? জোছনাকে তুলনা করা হচ্ছে দুধের সঙ্গে, যে জোছনাটা দুধের মতো সাদা, তাই তো? তো কাকে তুলনা করা হচ্ছে? জোছনাকে। তাই যাকে তুলনা করা হয় তাকে কি বলে? উপমেয় বলে। সুতরাং এই জোছনাটা হবে উপমেয়। আর যার সঙ্গে তুলনা করা হচ্ছে, জোছনাকে কার সঙ্গে তুলনা করা হচ্ছে? দুধের সঙ্গে, তাই তো? তাই এই দুধটা হবে উপমান। যার সঙ্গে তুলনা করা হয় তাকে উপমান বলে। হ্যাঁ, এবং এদের সাধারণ ধর্ম কি? সাধারণ ধর্ম বলতে যে উপমেয় আর উপমানের যে ধর্মগত মিল বা গুণগত মিল, সেটাই হলো সাধারণ ধর্ম। তা এর মধ্যে সাধারণ ধর্ম কোনটা? দেখো, দুধের মতো সাদা জোছনা, অর্থাৎ দুধ ও সাদা এবং জোছনাও দুধের মতো সাদা, তাই তো? তাহলে এর দুজনের ধর্মগত মিল কি হচ্ছে বা গুণগত মিল? দুধ ও সাদা, জোছনাও সাদা, তাই তো? দেখো, দুটোই সাদা, তাহলে এটাই হবে ধর্মগত মিল বা গুণগত মিল। ঠিক আছে? তাহলে এই সাদাটা হবে এর সাধারণ ধর্ম। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আসি যে উপমান কর্মধারয় সমাস এবং উপমিত কর্মধারয় সমাস এবং রূপক কর্মধারয় সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো প্রথমে আসি উপমান কর্মধারয় সমাস সম্পর্কে। এই উপমান কর্মধারয় সমাস কাকে বলে, বা কোন সমাসবদ্ধ পদগুলিকে বা কোন ব্যাসবাক্যগুলিকে উপমান কর্মধারয় সমাসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়? তো চলো জেনে নিই। উপমান কর্মধারয় সমাস কাকে বলে? না, উপমানবাচক পূর্বপদের সঙ্গে সাধারণ ধর্মবাচক পরপদের সমাস হলে তাকে উপমান কর্মধারয় সমাস বলে। অর্থাৎ উপমানবাচক পূর্বপদের সঙ্গে। আর কি জেনেছি আমরা? যে উপমান উপমেয়র যে ধর্মগত মিল বা গুণগত মিল হলে সেটা সাধারণ ধর্ম হয়। অর্থাৎ সেই ধর্মবাচক পরপদের সমাস হলে তাকে উপমান কর্মধারয় সমাস বলে। আচ্ছা, এর মধ্যে উদাহরণ দিয়েই বলি, তাহলে তোমরা বুঝবে। শসের ন্যায় ব্যস্ত, যে অর্থাৎ শসের মতো ব্যস্ত। শস মানে কি? খরগোশ। খরগোশকে দেখলে মনে হবে এরা যেন খুব ব্যস্ত, মানে ওদের চলাফেরা দেখলে এরকম মনে হয় না যে খুব ব্যস্ত এরা, এদের অনেক কাজ আছে, তাই না? খুব চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। তো যাই হোক, এখানে বলা হচ্ছে শসের ন্যায় ব্যস্ত, অর্থাৎ খরগোশের মতো ব্যস্ত, তাই তো? তো আমাদের এখানে কি জানতে হবে? যে উপমানবাচক পূর্বপদের সঙ্গে সাধারণ ধর্মবাচক পরপদের সমাস হচ্ছে কিনা, তাই তো? তো দেখো, কার সঙ্গে তুলনা করা হচ্ছে? না, খরগোশের সঙ্গে, অর্থাৎ শসের সঙ্গে, যে শসের মতো ব্যস্ত, তাই শসের সঙ্গে তুলনা করা হচ্ছে। তো যার সঙ্গে তুলনা করা হয় তাকে কি বলে? উপমান বলে, তাই তো? অর্থাৎ এই শসেরটা হলো উপমানবাচক পদ এবং পূর্বপদ এটা। তো এটা কি? খরগোশ বা শস, এটা প্রাণীর নাম, তাহলে কি হবে? এটা বিশেষ্য, তাই তো? অর্থাৎ এই উপমানবাচক এই পূর্বপদের সঙ্গে কি হচ্ছে না, দেখো যে পরপদটা রয়েছে, দেখো যে শসের মতো ব্যস্ত বা শসের ন্যায় ব্যস্ত। তো যার উদ্দেশ্যে বলা হচ্ছে তাকে ব্যস্ত বলা হচ্ছে, এবং যার সঙ্গে তুলনা করছে সেও ব্যস্ত, তাই তো? অর্থাৎ
এর মধ্যে সাধারণ ধর্ম কোনটা না ব্যস্ত, তাই তো? বা ধর্মগত মিল বা গুণগত মিল পাওয়া যাচ্ছে যে ব্যস্ত। হুম, এটা হলো সাধারণ ধর্ম। হ্যাঁ, ধর্মবাচক পরপদ, তাই তো? এটা হলো পূর্বপদ, এটা হলো সমসমান পরপদ। হ্যাঁ, তো দেখো কি হচ্ছে না, শসের মতো ব্যস্ত বা শসের ন্যায় ব্যস্ত, অর্থাৎ উপমানবাচক পূর্বপদের সঙ্গে সাধারণ ধর্মবাচক পরপদের সমাস হচ্ছে, তাই তো? ফলে এটা কি হবে? উপমান কর্মধারয় সমাস। এবং এর মধ্যে আরো একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো এই উপমানবাচক যে পূর্বপদ সেটা বিশেষ্য, এবং সাধারণ ধর্মবাচক যে পরপদ সেটা হলো বিশেষণ। দেখো, সূচকী যে বললাম যে প্রাণীর নাম বোঝাচ্ছে, ফলে এটা বিশেষ্য, তাই তো? যে উপমানবাচক এবং তার সাথে এটা বিশেষ্য। এবং এটা পরপদটি দেখো ব্যস্ত, অর্থাৎ কোনো ব্যক্তি বস্তুর আহ, দোষ গুণ অবস্থা ইত্যাদি বোঝালে বিশেষণ হয়। হ্যাঁ, বারবার বলছি যদিও। তো এই শসের অর্থাৎ খরগোশের মতো ব্যস্ত মানুষের বা কোনো প্রাণীর এখানে কি গুণ বোঝাচ্ছে। হুম, তো সেখানে কি হবে? এটা বিশেষণ, ব্যস্তটা কি বিশেষণ পদ। ফলে দেখো মিলে যাচ্ছে যে আহ, উপমানবাচক পূর্বপদ সেটা বিশেষ্য হবে, এবং যে সাধারণ ধর্মবাচক যে পরপদ সেটা বিশেষণ হচ্ছে। প্রথমটা বিশেষ্য, পরবর্তীটা বিশেষণ। তো এরকম পদের মধ্যে যে সমাস হবে সেটা উপমান কর্মধারয় সমাস। বুঝতে পেরেছো? অর্থাৎ এর মধ্যে দুটো বিষয় লক্ষণীয় বা আমাদের মনে রাখতে হবে। প্রথম হলো যে পূর্বপদ হবে উপমানবাচক, এবং পরপদ হবে সাধারণ ধর্মবাচক। হ্যাঁ, এবং কি হবে না, উপমানবাচক যে পূর্বপদ সেটা হবে বিশেষ্য, আর সাধারণ ধর্মবাচক যে পরপদ সেটা হবে বিশেষণ। ঠিক আছে? তো দেখো আরো যেমন উদাহরণ দেখো, কাজলের ন্যায় কালো, সেটা সমাসবদ্ধ পদ হচ্ছে কাজল কালো। দেখো, কাজলের ন্যায় কালো কার সঙ্গে তুলনা করা হচ্ছে? কাজলের সঙ্গে তুলনা করা হচ্ছে। কাজলের মতো কি? কাজলের মতো কালো। কাজলও কালো, বা যাকে তুলনা মানে যার কথা বলা হচ্ছে সেও কালো। সুতরাং কাজলেরটা হবে কি উপমানবাচক পূর্বপদ, এটা পূর্বপদ সমসমান পূর্বপদ, এটা সমসমান পরপদ, তাই তো? তো সমসমান পূর্বপদটা কি উপমানবাচক, এবং এই কাজলের ধর্মগত মিল বা গুণ কি কালো। দেখো, কাজলের মতো কালো, তো কাজল কি কালো হয়, এবং এখানে যেটা তুলনা করা হচ্ছে সে যার কথা বলা হচ্ছে সেটাও কালো, বা যে জিনিসের কথা বলা হচ্ছে সেটাও কালো, এখানে উল্লেখ আছে। তো এর সাধারণ ধর্ম কি না কালো, তাই তো? কাজলও কালো, যেটা তুলনা করা হচ্ছে সেটাও কালো, তাই তো? তো এটা কি হলো না, সাধারণ আহ ধর্মবাচক পরপদ, তাই তো? এবং কাজলটা কি? এটা কোনো একটা সাজাগোজার জিনিসের নাম, তাই তো? সেটা কি হবে বিশেষ্য। কালোটা কি? কোনো দোষ গুণ বোঝাচ্ছে। হ্যাঁ, সুতরাং এটা কি বিশেষণ। তাহলে কি দাঁড়াচ্ছে যে উপমানবাচক পূর্বপদ সাথে বিশেষ্য, এবং পরপদটা কি সাধারণ ধর্মবাচক পরপদ এবং বিশেষণ। ফলে যে সমাসবদ্ধ পদ হচ্ছে কাজল কালো। হুম, এবং মাঝের ন্যায়টাও থাকছে না, কাজল কালো। সুতরাং এটা কি উপমান কর্মধারয় সমাস। তেমনি আবার যেমন তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র, তুষার অর্থাৎ বরফ, শুভ্র মানে কি সাদা। তো কার সঙ্গে তুলনা করা হচ্ছে? তুষার। যার সঙ্গে তুলনা করা হয় তাকে কি বলে? উপমান। যেটা উপমান বাচক পূর্বপদ। এবং তুষার কি বরফ কি বিশেষ্য। তো
উপমানবাচক পূর্বপদ যেটা বিশেষ্য। এবং কার সঙ্গে সমাস হচ্ছে না, শুভ্র কি সাদা, তুষারের ধর্মগত যে দেখো বা গুণ কি শুভ্র বা সাদা, তাহলে সাধারণ ধর্ম হচ্ছে শুভ্র, অর্থাৎ সাধারণ ধর্মবাচক পরপদ এবং সাদাটা কি রং বোঝাচ্ছে, সুতরাং এটা কি হবে বিশেষণ, তাই তো? তাহলে এটা সাধারণ ধর্মবাচক পরপদ যেটি বিশেষণ, এর সঙ্গে সমাস হচ্ছে কি হলো তুষার শুভ্র, ফলে এটা হয়ে যাবে উপমান কর্মধারয় সমাস। এছাড়াও আরো একটা জিনিস লক্ষণীয় যে সমাসবদ্ধ পদে পরপদের অর্থ প্রাধান্য থাকছে। দেখো এখানে শস্যের ন্যায় ব্যস্ত, শস্য ব্যস্ত, তো এখানে পরপদটা কি ব্যস্ত, হ্যাঁ, শস্যের ন্যায় ব্যস্ত, ব্যস্তটা মূল, কার মতো, অন্য একটা কিছুর সঙ্গে তুলনা করে বলা হচ্ছে সেটাকে, তাই তো? অর্থাৎ পরপদের অর্থ প্রাধান্য থাকছে যে শস্যের মতো ব্যস্ত। তেমনি কাজল কালো, কাজলের ন্যায় কালো, অর্থাৎ কালোটা কার মতো সেটা দেখাচ্ছে, অর্থাৎ এ পরপদের অর্থ প্রাধান্য থাকছে। তেমনি তুষার শুভ্র, তুষার পূর্ব, শুভ্র হলো পরপদ। তো দেখো শুভ্র কিসের মতো শুভ্র, না তুষারের মতো শুভ্র বা সাদা, তো কি এই পরপদটার অর্থ প্রাধান্য থাকছে, তাই না? তেমনি আরো দেখো জলদের ন্যায় গম্ভীর, জলদ গম্ভীর, গম্ভীর কার মতো, না জলদের মতো, তাহলে এখানে পরপদের অর্থ প্রাধান্য থাকছে, পাচ্ছে বেশি। এছাড়াও অমৃতর ন্যায় মধুর, অমৃত মধুর, হ্যাঁ, এছাড়াও আছে দেখো ফুটি ফাটা, ফুটির মতো ফাটা, ফুটি ফাটা, ঘনের ন্যায় শ্যাম, ঘন শ্যাম, এছাড়া মসির ন্যায় কৃষ্ণ, মসি কৃষ্ণ, হ্যাঁ, ইত্যাদি এরকম আরো অনেক উদাহরণ হয়ে থাকে। তো যাই হোক, তাহলে কি শিখলাম আমরা উপমান কর্মধারয় সমাসে? যে উপমান কর্মধারয় সমাসে কয়েকটি বিষয় লক্ষণীয় যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। কি কি? প্রথমে হলো যে উপমান কর্মধারয় সমাসে পূর্বপদ হবে উপমানবাচক, পরপদ হবে সাধারণ ধর্মবাচক, হ্যাঁ, এছাড়া যে উপমানবাচক পূর্বপদ সেটা হবে বিশেষ্য, সাধারণ ধর্মবাচক পরপদ সেটা হবে বিশেষণ। এবং এছাড়াও কি দেখা যায় যে সমাসবদ্ধ যে পদটি তৈরি হয় সেই পদের পরপদের অর্থ প্রাধান্য থাকে উপমান কর্মধারয়ের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, এরপরে পরবর্তী শ্রেণীবিভাগ উপমিত কর্মধারয় সমাস। তো এই উপমিত কর্মধারয় সমাস কাকে বলে, বা কোন ব্যাসবাক্যগুলি বা কোন সমাসবদ্ধ পদগুলিকে এই উপমিত কর্মধারয় সমাসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়? তো উপমিত কর্মধারয় কাকে বলে, না উপমেয়বাচক পূর্বপদের সঙ্গে উপমানবাচক পরপদের সমাস হলে তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। অর্থাৎ দেখো যে ব্যাসবাক্য আছে তার যে উপমেয়বাচক পূর্বপদ, অর্থাৎ পূর্বপদ উপমেয়বাচক, তার সঙ্গে উপমানবাচক পরপদের সমাস হলে তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। এবং দেখো উদাহরণ দেখো যে মুখ চন্দ্রের ন্যায়, মুখচন্দ্র, মুখ চন্দ্রের ন্যায়, তো কাকে তুলনা করা হচ্ছে, মুখকে, তাই তো? কার সঙ্গে তুলনা করা হচ্ছে, চন্দ্রের সঙ্গে, হ্যাঁ, তো পূর্বপদ কি আছে, উপমেয়, তো যাকে তুলনা করা হয় তাকে কি বলে, উপমেয় বলে, যার সঙ্গে তুলনা করা হয় তাকে উপমান বলে। সুতরাং আমাদের সংজ্ঞা অনুযায়ী দেখো মুখকে তুলনা করা হচ্ছে, সুতরাং মুখটা হবে কি উপমেয় বাচক পূর্বপদ, এটা পূর্ব, এবং কার সঙ্গে তুলনা করা হচ্ছে, চন্দ্রের সঙ্গে, অর্থাৎ চন্দ্রেরটা হবে উপমান বাচক পদ, ঠিক? তো এখানেই দেখো উপমেয় বাচক পূর্বপদের সঙ্গে উপমান বাচক পরপদের
সমাস হচ্ছে, ফলে এটা কি হবে? উপমিত কর্মধারয় সমাস। হ্যাঁ, অর্থাৎ যেখানে উপমেয় আর উপমান উভয়ের মধ্যে কর্মধারয় মানে উভয়ের মধ্যে সমাস হয়, তখন সেটা উপমিত কর্মধারয় হয়ে যায়। ঠিক আছে, এটা মনে রেখো। আরো যেমন দেখো, আঁখি পদ্মের ন্যায়, যে কাকে তুলনা করা হচ্ছে? আঁখিকে, অর্থাৎ চোখকে। কার সঙ্গে তুলনা করা হচ্ছে? পদ্মের সঙ্গে। হ্যাঁ, তো যাকে তুলনা করা হয় তাকে কি বলে? উপমেয়। যার সঙ্গে তুলনা করা হয় তাকে কি বলে? উপমান। তো উপমেয়র সঙ্গে উপমানের যে সমাস হচ্ছে, তাকে কি বলা হবে? উপমিত কর্মধারয় সমাস। হুম? এবং এখানে সাধারণ ধর্মবাচক শব্দের উল্লেখ না থাকলেও সমাসের মধ্যে সাধারণ ধর্মের অর্থ আভাসিত হয়। এবং পূর্ব ও পর উভয় পদ বিশেষ্য হয়ে থাকে। দেখো, যে এটা দিয়েই বলি যে মুখ চন্দ্রের ন্যায়, অর্থাৎ মুখ কার মতো? চন্দ্রের মতো। তো এখানে কি ধর্মবাচক কোনো শব্দ আছে? যেমন উপমান কর্মধারয় সমাসে যে কাজল কালো, কাজলের ন্যায় কালো, কালো যেটা সেটা হলো সাধারণ ধর্ম। কিন্তু এখানে দেখো কোনো সেরকম ধর্মবাচক শব্দের উল্লেখ নেই। মুখ চন্দ্রের মতো, এটুকু আমরা জানতে পারছি যে মুখ চাঁদের মতো। চাঁদের মতো কিরকম সেটা কিন্তু নেই, অর্থাৎ তাদের ধর্মগত মিল বা গুণগত মিল বা সেই সাধারণ ধর্মের কোনো শব্দ এখানে উল্লেখ নেই। কিন্তু দেখো, মুখ চন্দ্রের ন্যায়, অর্থাৎ চাঁদের বৈশিষ্ট্য কি? চাঁদ সাধারণ কি হয়ে থাকে? বা চাঁদের সঙ্গে মানুষের মুখের কি মিল হয়ে থাকতে পারে? না, চাঁদও গোল, মানুষের সেই মুখও গোল, তাই তো? অর্থাৎ এখানে গোল, এটা যে সাধারণ ধর্মবাচক শব্দ, সেটা কিন্তু এখানে উল্লেখ নেই। তবুও আমরা বুঝতে পারছি যে এখানে মুখটা চাঁদের মতো গোল বোঝাচ্ছে, তো সাধারণ ধর্মবাচক গোল হবে। অর্থাৎ এই ব্যাসবাক্যে যে উপমেয় আর উপমানবাচক পদের সঙ্গে যে সমাস হচ্ছে, সেখানে সাধারণ ধর্মবাচক শব্দের উল্লেখ না থাকলেও সাধারণ ধর্মের অর্থ আভাসিত হয়। হুম? এছাড়াও পূর্বপদ আর পরপদ উভয় পদ বিশেষ্য। মুখ পূর্বপদ, চন্দ্র পরপদ। তো মুখটা কি? মানুষের অঙ্গের নাম, সুতরাং এটা বিশেষ্য। চন্দ্র, চাঁদ, এটাও বিশেষ্য, তাই না? অর্থাৎ পূর্বপদ পরপদ উভয় পদই হচ্ছে বিশেষ্য। হুম? আচ্ছা, আঁখি পদ্মের ন্যায়, যে চোখ পদ্মের মতো, এটা হলো উপমেয় বাচক পূর্বপদ। অর্থাৎ এখানে দেখো এই সমাসবদ্ধ পদের মধ্যেই দেখো, আঁখি হচ্ছে পূর্বপদ, পদ্ম হচ্ছে পরপদ, রাইট? তো আঁখিটা হচ্ছে উপমেয় বাচক পূর্বপদ আর পদ্ম হচ্ছে উপমান বাচক পরপদ। তো এখানে কোনো সাধারণ ধর্মবাচক শব্দ নেই যে আঁখি বা চোখ পদ্মের মতো বড় বা সুন্দর, সেরকম কিন্তু কিছু নেই। কোনো সাধারণ ধর্ম নেই, কিন্তু আমরা বুঝতে পারছি এখানে একটা সাধারণ ধর্মের অর্থ আভাসিত হচ্ছে। আমরা আন্দাজ করতে পারছি যে চোখটা পদ্মের মতো সুন্দর বা পদ্মের মতো বড়, হ্যাঁ, আঁকা, এরকম মানে এরকম কিছু বোঝাতে চাইছে, তাই না? তো এছাড়াও দেখো যে পূর্বপদ আর পরপদ কোন পদ? হ্যাঁ, যে আঁখি অঙ্গের নাম, সুতরাং বিশেষ্য। পদ্ম ফুলের নাম, সুতরাং এটাও বিশেষ্য। ফলে পূর্বপদ আর পরপদ উভয় পদই বিশেষ্য হচ্ছে, সুতরাং এটা উপমিত কর্মধারয় সমাস হবে। হুম? তেমনি দেখো, কথা অমৃতের ন্যায়। হুম? যে কথা, সেটা কার মতো? অমৃতের মতো, অমৃতের মতো সুন্দর, হুম, সুমিষ্ট, তাই তো? তো কথাটা কি হচ্ছে তাহলে? কাকে তুলনা করছে? কথাকে, তাই তো? তো সেই কথাটা যাকে তুলনা করা হয় তাকে কি বলে? উপমেয় বাচক, রাইট?
আর যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান। তো কথাটা হচ্ছে উপমেয় আর অমৃতটা হচ্ছে উপমান বাচক পদ, তাই তো? এবং এখানে আরো কিছু জিনিস লক্ষণীয় যে এর মধ্যে কোনো সাধারণ ধর্মবাচক শব্দ নেই। কথা অমৃতের ন্যায়। কথা অমৃতের ন্যায় কি সেটা কিন্তু নেই, কিন্তু এখানে একটা অর্থ আভাসিত হচ্ছে। আমরা আন্দাজ করতে পারছি যে কথা অমৃতের মতো সুমিষ্ট, হুম, কিন্তু এখানে সেটা উল্লিখিত নেই। এছাড়াও এর যে পূর্বপদ এবং পরপদ দুটোই বিশেষ্য। কথা আর অমৃত দুটোই বিশেষ্য পদ। ফলে এটা হয়ে যাবে উপমিত কর্মধারয় সমাস। চরণ কোমলের ন্যায় আসছে চরণ কোমল। তো কাকে তুলনা করা হচ্ছে? চরণকে। কার সঙ্গে তুলনা করা হচ্ছে? কোমলের। অর্থাৎ দেখো, চরণ কোমলের ন্যায়। তো আমরা এখানে আরো একটা জিনিস যে আচ্ছা, আগে এটা বলি যে যাকে তুলনা করছে সেটা উপমেয়, আর যার সঙ্গে তুলনা করা হচ্ছে সেটা উপমান। এবার এর মধ্যে সাধারণ কোনো ধর্মবাচক শব্দ নেই, কিন্তু অর্থ আভাসিত হচ্ছে যে চরণ কোমলের ন্যায় সুন্দর, ঠিক? এবং এই যে দুটো পূর্বপদ আর পরপদ, চরণ আর কোমল, দুটোই কি হচ্ছে না বিশেষ্য। তাহলে এটা কি হবে? খুবই সহজভাবে তোমরা বলতেই পারবে যে এটা উপমিত কর্মধারয় সমাস হচ্ছে। এছাড়াও আরো কিছু উদাহরণ, যেমন পুরুষ সিংহ, যে পুরুষ সিংহের ন্যায়। যে পুরুষ যাকে তুলনা করা হচ্ছে সেটা উপমেয়বাচক, সিংহ যার সঙ্গে তুলনা করা হচ্ছে সেটা উপমানবাচক। অর্থাৎ উপমেয়বাচক পূর্বপদের সঙ্গে উপমানবাচক পরপদের সমাস হচ্ছে। এছাড়া এর মধ্যে কোনো সাধারণ ধর্মবাচক শব্দ নেই, তবু তার অর্থ আভাসিত হচ্ছে। এছাড়াও উপমেয়বাচক পূর্বপদ ও বিশেষ্য এবং উপমানবাচক পরপদ ও বিশেষ্য, উভয় পদ বিশেষ্য, এরকম সমাসকে কি বলা হবে? উপমিত কর্মধারয় সমাস, ঠিক? এছাড়া যেমন করপল্লব, করপল্লবের ন্যায়। নরসিংহ, নর সিংহের ন্যায়। নয়ন কোমল, নয়ন কোমলের ন্যায়। অধর কিশলয়, অধর কিশলয়ের ন্যায়। লোচন পলাশ, লোচন পলাশের ন্যায়। বুঝতে পেরেছ? তো এক্ষেত্রে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে যে প্রথমত হলো যে পূর্বপদ হবে উপমেয়বাচক, পরপদ হবে উপমানবাচক। অর্থাৎ উপমেয়বাচক পূর্বপদের সঙ্গে উপমানবাচক পরপদের সমাস হলেই সেটা কর্মধারয় সমাস। দ্বিতীয়ত, এই উপমিত কর্মধারয় সমাসের ক্ষেত্রে সাধারণ ধর্মবাচক কোনো শব্দ থাকে না, উল্লেখ থাকে না, কিন্তু অর্থ আভাসিত হয়। তৃতীয় হলো উপমেয়বাচক পূর্বপদ এবং উপমানবাচক পরপদ উভয় পদই হবে বিশেষ্য। এবং উপমানবাচক কর্মধারয় সমাসের মতো এখানেও বা এক্ষেত্রেও যে সমাসবদ্ধ পদটি, সেই সমাসবদ্ধ পদের পরবর্তী অর্থাৎ পরপদের অর্থ প্রাধান্য থাকে। যেমন দেখো, মুখ চন্দ্রের ন্যায়। অর্থাৎ মুখটা কার সঙ্গে তুলনা করা হচ্ছে? চন্দ্রের সঙ্গে তুলনা করা হচ্ছে। হ্যাঁ, তো পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। আঁখি পদ্ম, আঁখি পদ্মের ন্যায়, পদ্ম। কথা অমৃতের ন্যায়, কথা কিসের মতো? অমৃতের মতো, পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। চরণ কোমলের ন্যায়, কার মতো? কোমলের মতো, পরপদটাই বেশি অর্থ প্রাধান্য পাচ্ছে, তাই তো? এই কয়টা জিনিস মনে রাখতে হবে, যার ফলে উপমিত কর্মধারয় সমাস সহজেই তোমরা চিনতে পারবে। আবার এই উপমিত কর্মধারয় সমাসের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় পূর্বপদ উপমান এবং পরপদ উপমেয় হয়ে থাকে। অর্থাৎ এখন আমরা জানলাম যে পূর্বপদ উপমেয়বাচক হচ্ছে
আর পরপদ উপমান বাচক হচ্ছে, কিন্তু এর ব্যতিক্রমও হয়ে থাকে কখনো কখনো, যে কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি পূর্বপদ উপমান হয়ে যাচ্ছে, পরপদ উপমেয় হয়ে যাচ্ছে। যেমন দেখো, সিংহ শিশু, অর্থাৎ সিংহের ন্যায় শিশু, সিংহ শিশু। হুম তো দেখো, কার সঙ্গে তুলনা করা হচ্ছে? সিংহের সঙ্গে, তাই তো? কাকে তুলনা করা হচ্ছে? শিশুকে, যে সিংহটি, সরি, শিশুটি সিংহের মতো, শিশুকে তুলনা করা হচ্ছে, তাই তো? কার সঙ্গে? সিংহের সঙ্গে। তো যাকে তুলনা করা হয় সেটা উপমেয়, যার সঙ্গে তুলনা করা হয় সেটা উপমান, তাই তো? এখানে কার সঙ্গে তুলনা করা হচ্ছে? সিংহের সাথে। সুতরাং, আর এখানে সিংহটা কোন পদে আছে? না, পূর্ব পদে অবস্থান করছে, তাই তো? তাহলে এই পূর্ব পদ হয়ে যাচ্ছে উপমান, আর শিশুকে তুলনা করা হচ্ছে, তাই সেটা হয়ে যাবে উপমেয়, অর্থাৎ পরপদ। সুতরাং এখানে আমরা কি দেখছি? যে পূর্বপদ উপমান হচ্ছে, পরপদ উপমেয় হচ্ছে। অর্থাৎ যে পূর্বপদ উপমান এবং পরপদ উপমেয়র সঙ্গে ও সমাস হলেও উপমিত কর্মধারয় সমাস হয়ে থাকে, এগুলো ব্যতিক্রম। যেমন দেখো, ওলকপি, কপি, ওলকপির ন্যায়, চাঁদ মুখ, বা মুখ চাঁদের ন্যায়, কপি ওলের ন্যায়, এরকম। ফটিক জল, জল ফটিকের ন্যায়। দেখো, ওল কপি, কপি ওলের ন্যায়, অর্থাৎ কাকে তুলনা করা হচ্ছে? কপিকে। কার সঙ্গে তুলনা করা হচ্ছে? ওলের সঙ্গে, তাই তো? অর্থাৎ যাকে তুলনা করা হয় সে হলো উপমেয়, যার সঙ্গে তুলনা করা হয় সে হলো উপমান। তো এখানে উপমান দেখো পূর্ব পদে অবস্থান করছে, উপমেয় পরপদে অবস্থান করছে। সুতরাং কি এভাবেও উপমিত কর্মধারয় সমাস হয়ে থাকে। আবার যেমন চাঁদ মুখ, অর্থাৎ মুখ চাঁদের ন্যায়। কাকে তুলনা করা হচ্ছে? মুখকে। কার সঙ্গে তুলনা করা হচ্ছে? চাঁদের সঙ্গে। তাহলে মুখটা হলো উপমেয়, চাঁদ হলো উপমান। ফটিক জল, জলকে ফটিকের সঙ্গে তুলনা করা হচ্ছে, ফটিকের ন্যায় জল। তাহলে জল উপমেয়, ফটিক উপমান। তেমনি ফুলবাবু, কদম চাট, দুধ বরণ, টোপর খানা, হ্যাঁ, শাঁখালু, পদ্মবেদী, চাঁদ বদন, ফুলবাড়ি, চন্দ্রপুলি ইত্যাদি আরো অনেক উদাহরণ আছে, যেগুলো পূর্বপদ উপমান এবং পরপদ উপমেয় হয়ে থাকে। ঠিক আছে? এবং এটা মনে রেখো যে উভয় পদ বিশেষ্য হয়ে থাকে। ঠিক আছে? এই গেল উপমিত কর্মধারয় সমাস। এবার আসছে রূপক কর্মধারয়। তো রূপক কর্মধারয় সমাস কাকে বলে? না, উপমেয়বাচক পূর্বপদ ও উপমানবাচক পরপদের মধ্যে অভেদ কল্পনা করা হলে এটা রূপক কর্মধারয় সমাস বলে। কি হচ্ছে? না, পূর্বপদ উপমেয়বাচক আর পরপদ উপমানবাচক, আর এদের মধ্যে অভেদ কল্পনা করা হবে, যে কল্পনা মাত্র, সেটাই হবে রূপক। এবং এর পূর্বপদ এবং পরপদ উভয়ই বিশেষ্য পদ হয়ে থাকে। যেমন দেখো উদাহরণ, যে হৃদয় রূপ আকাশ, হৃদয় আকাশ। হ্যাঁ, তো এখানে কাকে কার সঙ্গে তুলনা করা হচ্ছে? যে হৃদয় আকাশের মতো। তো যাকে তুলনা করা হয় তাকে কি বলে? উপমেয়। যার সঙ্গে তুলনা করা হয় তাকে উপমানবাচক বলে, তাই তো? তো এখানে কার সঙ্গে তুলনা করা হচ্ছে বা কাকে তুলনা করা হচ্ছে? হৃদয়কে। তো হৃদয় কিসের মতো? না, আকাশের মতো। তো যাকে তুলনা করা হয় সেটা উপমেয়। তো পূর্বপদ কি হচ্ছে? উপমেয় বাচক। ঠিক? পরপদ কি হচ্ছে? না, যার সঙ্গে তুলনা করা হচ্ছে, অর্থাৎ আকাশের সঙ্গে তুলনা করা হচ্ছে, ফলে এটা উপমানবাচক পদ, অর্থাৎ পূর্বপদ উপমেয় বাচক, পরপদ উপমান বাচক। ঠিক আছে? আর এর মধ্যে অভেদ কল্পনা হচ্ছে, যে হৃদয়ের মতো, হৃদয় আকাশের মতো। তো এটা কি বাস্তবে কখনো হয়ে থাকে সম্ভব, যে হৃদয় আকাশের মতো? এটা কেবলমাত্র কল্পনা। ঠিক? তো এরকম কল্পনা হলে, অভেদ কল্পনা থাকলে এটা রূপক। এবং
মাঝে এর ব্যাস বাক্যে একটা যে যে সংযুক্ত একটা শব্দ বা পদ থাকে সেটা রূপ বলে থাকবে, এটা মনে রেখো। রূপকের ক্ষেত্রে রূপ থাকে বেশিরভাগ। হ্যাঁ, এবং হৃদয়টা কি? একটা শরীরের অঙ্গের নাম বা প্রত্যঙ্গের নাম। ঠিক, তো নাম যেহেতু হচ্ছে সেহেতু এটা বিশেষ্য, এবং যার সঙ্গে তুলনা করা হচ্ছে অর্থাৎ উপমানবাচক যে পরপদ আকাশ, আকাশটাও বিশেষ্য। সুতরাং এটা কি হবে না, দুটোই বিশেষ্য পদ, অর্থাৎ প্রথম পূর্বপদ হচ্ছে বিশেষ্য অর্থাৎ উপমেয়বাচক বিশেষ্য, পরপদ হচ্ছে উপমানবাচক বিশেষ্য। অর্থাৎ দেখো উভয় পদই বিশেষ্য হয়ে যাচ্ছে। তেমনি দেখো আঁখি রূপ পাখি, আঁখি পাখি। তো এখানে কাকে কার সঙ্গে তুলনা করা হচ্ছে না, আঁখিকে তুলনা করা হচ্ছে পাখির সঙ্গে। ঠিক, যে আঁখি পাখির মতো। তো যাকে তুলনা করা হয় সেটা হলো উপমেয়বাচক, যার সঙ্গে তুলনা করা হয় সেটা হলো উপমানবাচক। সুতরাং এখানে পূর্বপদটা কি হচ্ছে তাহলে? উপমেয়বাচক, পরপদ উপমানবাচক। ঠিক, এবং দেখো আঁখি পাখির মতো, যে টানা টানা সেটা বোঝাতে আর কি। তো যাই হোক, এখানে অভেদ কল্পনা করা হচ্ছে, তাই না? দুটো সম্পূর্ণ আলাদা জিনিস এবং অভেদ কল্পনা মাত্র হচ্ছে, সেহেতু এটা রূপক কর্মধারার মাঝে রূপ দিয়ে সংযুক্ত একটা পদ আছে। এছাড়াও যে পূর্বপদ এবং পরপদ উভয় পদ বিশেষ্য। দেখো আঁখি কি? চোখ, মানুষের একটা প্রত্যঙ্গের নাম, তো আঁখি বিশেষ্য হচ্ছে। পাখি, পাখি তাহলে কি হচ্ছে? সেটাও বিশেষ্য। তো কি হলো যে উভয় পদই বিশেষ্য হচ্ছে, তাহলে এটা কি হবে না, রূপক কর্মধারয় সমাস। তেমনি বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। সংসার রূপ চক্র, সংসার চক্র। হ্যাঁ, জীবন রূপ তরী, জীবন তরী। আশা রূপ লতা, আশা লতা। প্রাণ রূপ পাখি, প্রাণ পাখি। দেশ রূপ মাতৃকা, দেশ মাতৃকা, ইত্যাদি আরো অনেক উদাহরণ আছে। ঠিক আছে, তো এক্ষেত্রে এটা কি হবে তাহলে? রূপক কর্মধারয় সমাস। তো এই রূপক কর্মধারয় সমাসের মধ্যে কিছু জিনিস লক্ষণীয় বা আমাদেরকে মনে রাখতে হবে, যেটা দেখলে তোমরা সহজে চিনতে পারবে, সেগুলোর কিছু উপায়। তো প্রথমত হলো রূপক কর্মধারয় সমাসের ক্ষেত্রে প্রথম পদ অর্থাৎ পূর্বপদ হবে উপমেয়বাচক এবং পরপদ হবে উপমানবাচক। এবং পূর্ব ও পরপদের মধ্যে অভেদ কল্পনা থাকবে। হ্যাঁ, এছাড়াও পরপদের অর্থ প্রাধান্য থাকবে। হ্যাঁ, এবং পূর্বপদ আর পরপদ উভয় বিশেষ্য হবে। এছাড়াও যেটা হলো যে এদের মাঝে যে সংযুক্ত একটা পদ আছে ব্যাস বাক্যে, সেটা রূপ বলে থাকবে রূপক কর্মধারয় সমাসের ক্ষেত্রে। ঠিক আছে, তো দেখো এক্ষেত্রেও যে যে বললাম যে পরপদের অর্থ প্রাধান্য থাকবে, যে হৃদয় রূপ আকাশ, হৃদয় আকাশের মতো, যে আকাশের মতো বড়। হ্যাঁ, তো এখানে কি আকাশকে প্রাধান্য দেওয়া হচ্ছে, আকাশটা কোন জায়গায় অবস্থান করছে না, পরপদে, তাই তো। তেমনি আঁখি রূপ পাখি, আঁখি পাখির মতো টানাটান। তো পাখি পরপদে আছে, অর্থাৎ পরপদের অর্থ প্রাধান্য পায় রূপক কর্মধারয় সমাসের ক্ষেত্রেও। ঠিক আছে, এই কয়টা জিনিস মনে রেখো। তো এবার সেই উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয় আর রূপক কর্মধারয় সমাসের মধ্যে যে পার্থক্যগুলো লক্ষ্য করা যায় সেটার একটা চার্ট তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো যে কি কি পার্থক্য থাকে। হ্যাঁ, তো উপমান কর্মধারয়ের ক্ষেত্রে কি হয় দেখি আমরা, যে পূর্বপদ উপমানবাচক হয় আর পরপদ সাধারণ ধর্মবাচক হয়। উপমিত কর্মধারয়ের ক্ষেত্রে পূর্বপদ উপমেয়বাচক হয়, পরপদ উপমানবাচক হয়। আবার ব্যতিক্রমে কখনো কখনো পূর্বপদ উপমানবাচক এবং পরপদ উপমেয়বাচক হয়ে থাকে। রূপক কর্মধারয়ের ক্ষেত্রে পূর্বপদ উপমেয়বাচক, পরপদ উপমানবাচক। এছাড়া দ্বিতীয় হলো যে উপমান
ও সাধারণ ধর্মের মিলনে যে সমাস হয় সেটা উপমান কর্মধারয়। উপমিত কর্মধারয়ের ক্ষেত্রে উপমেয় আর উপমানের মিলনে এই সমাস তৈরি হয় এবং সাধারণ ধর্ম এখানে আভাসিত হয়, উল্লেখ থাকে না। রূপক কর্মধারয়ের ক্ষেত্রে কি হয়? উপমেয় আর উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয়। হ্যাঁ, এছাড়া রূপগত দিক থেকে দেখতে গেলে চলে, এগুলি ছিল গঠনগত দিক, ঠিক আছে। এবং রূপগত দিক থেকে দেখতে গেলে চলে যে উপমান কর্মধারয়ের ক্ষেত্রে পূর্বপদ যেটা সেটা বিশেষ্য হয়, পরপদ বিশেষণ হয়। উপমিত কর্মধারয়ের ক্ষেত্রে কি হয়? পূর্বপদ বিশেষ্য, পরপদ ও বিশেষ্য। রূপক কর্মধারয়ের ক্ষেত্রে পূর্বপদ বিশেষ্য, পরপদ ও বিশেষ্য হয়ে থাকে, ঠিক আছে। তো এই যে উপমান, উপমিত, রূপক এর মধ্যে যে কতকটা পার্থক্য আছে, কতকটা মিল আছে, হ্যাঁ। তো এই ছকটা আসলে তোমাদের কাজে লাগবে মনে রাখার ক্ষেত্রে। এবং আরো একটা জিনিস, উপমান আর উপমিত কর্মধারয়ের ক্ষেত্রে মধ্যবর্তী যে সংযুক্ত একটা পদ থাকে সেই শব্দটি হলো বা সেই পদটি হলো ন্যায়। উপমানের ক্ষেত্রেও ন্যায় ব্যবহৃত হয়, উপমিতর ক্ষেত্রেও ন্যায় ব্যবহৃত হয়, কিন্তু রূপক কর্মধারয়ের ক্ষেত্রে মধ্যবর্তী সেই সংযুক্ত সেই শব্দটি বা পদটি হলো রূপ, রূপ বলে থাকে। আঁখি রূপ পাখি, এখানে কোমলের ন্যায় চরণ বা এছাড়াও হয়ে থাকে যে যে ধরো সাধারণ ধর্মযুক্ত থেকে যেমন শশের ন্যায় ব্যস্ত, সেই রকম। অর্থাৎ উপমান উপমিতর ক্ষেত্রে ন্যায় থাকে আর রূপকের ক্ষেত্রে রূপ থাকে। হ্যাঁ, তো এগুলো তোমাদের মনে রাখারও একটা উপায় হিসাবেও ধরতে পারো, ঠিক আছে। তো কর্মধারয় সমাসের পরবর্তী আলোচনা আজকে হলো। তো আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো, এবং যদিও বা কোথাও বুঝতে অসুবিধে থেকে থাকে আমাকে অবশ্যই জানিও, আমি তোমাদেরকে আবার সাহায্য করব। কেমন? তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।